সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের খেলাধুলা নিয়ে আমাদের বিশেষ আয়োজন টাইম স্পোর্টস। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা যে আলোচনা করব বাংলাদেশের সম্প্রতি শুরু হওয়া টি-20 বিশ্বকাপ নিয়ে। আর আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, বিশেষ করে ক্রিকেট অঙ্গনে অত্যন্ত দুজন প্রিয় মুখ এবং যারা বাংলাদেশের ক্রিকেটে আজকের অবস্থানে আনার পেছনে যাদের ওতপ্রোতভাবে কাজ করছেন, যাদের অবদান অসাধারণ, আমরা অত্যন্ত দুজন প্রিয় মানুষকে কাছে পেয়েছি। আমার সাথে আছেন স্থপতি মোবাশ্বের হোসেন, সাবেক পরিচালক বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং আমার সাথে আছেন মোহাম্মদ আলী হাসান বাবু, সাবেক হোস্ট টুর্নামেন্ট কমিটি আইসিসি ওয়ার্ল্ড কাপ 2011। আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আসার জন্য। আমি প্রথমে যাব মোবাশ্বের ভাইয়ের কাছে। মোবাশ্বের ভাই, দীর্ঘদিন পরে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে আসলে সময়টা একদমই ভালো যাচ্ছিল না, কেন যেন ব্যাটে বলে সংযোগ হচ্ছিল না। আর সেই সময় ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে আমরা আফগানিস্তানকে হারিয়ে আমাদের কনফিডেন্স লেভেলটা আমাদের অত্যন্ত ভালো অবস্থায় নিয়ে আসতে পেরেছি। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? ধন্যবাদ। প্রথমেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই, এবং বঙ্গবন্ধুর চিন্তা চেতনার কারণে আজকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট এই জায়গায় আসছে। যদি বাংলাদেশের স্বাধীনতা উনি আমাদের হাতে তুলে না দিতেন তাহলে বাংলাদেশের ক্রিকেটের কোনো অস্তিত্ব থাকতো না। তাই আজকে তার এই শুভ জন্মদিনে তাকে আবারও স্মরণ করি। তুমি যে প্রশ্নটা করেছো সেটা আমাদেরকে সব সময় একটা জিনিস চিন্তা করতে হবে যে আমাদের ধারাবাহিকতায় আমাদের প্লেয়াররা কোন জায়গায় এসছে। সত্যি কথা বলতে কি, বাংলাদেশ টিমের প্রতিটি প্লেয়ার এখন আন্তর্জাতিক মানের, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্লেয়ারকে যদি আমি চিন্তা করি আলাদা আলাদা করে, তারা বিশ্বমানের প্লেয়ার। তারপরেও কেন আমাদের এই ধারাবাহিকভাবে কতগুলি পরাজয় কেন হলো? এটার মূল কারণ হয় সমন্বিত প্রচেষ্টার অভাব, এবং সমন্বিত প্রচেষ্টার অভাব তখনই হয় যখন প্রপারলি গাইডেন্স না থাকে, ক্রিকেট বোর্ডের ভিতরে আপস অ্যান্ড ডাউনস থাকে। এই জিনিসগুলিকে যদি আমরা বের করে নিয়ে আসতে পারি, এগুলিকে যদি আইডেন্টিফাই করতে পারি, এগুলিকে যদি সঠিক সমাধানে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক দুর্ঘটনা ঘটায় দিতে পারি এই ক্রিকেট অঙ্গনে। এবং বাংলাদেশের আমি মনে করি এই যে আফগানিস্তানের সাথে বাংলাদেশের যে পরাজয়টি ছিল, সেখানে কিছু কিছু ভুল ত্রুটির কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। এটা বাংলাদেশ টিমের কোনো অভিব্যক্তি বা বাংলাদেশ টিমের কোনো রেজাল্ট আমি মনে করি না। এটা ঘটতেই পারে, ঘটেছে। কিন্তু বাংলাদেশ আজকে গতকালের খেলায় আমরা যে জিনিসটা দেখেছি যে সত্যিকার অর্থে বাংলাদেশের টিম সঠিকভাবে একতাবদ্ধ হয়ে কোঅর্ডিনেটেড ওয়েতে যুদ্ধ শুরু করেছে, এবং আমি মনে করি যে পরবর্তী সবগুলি ম্যাচে বাংলাদেশ তার নিজের অবস্থান সুদৃঢ়ভাবে। মোবাশ্বের ভাই, আরেকটি বিষয় হচ্ছে হোস্ট কান্ট্রি হিসেবে আমাদেরকে প্রথম পর্বের বাধা পেরিয়ে আমাদেরকে সুপার 10 আসতে হচ্ছে। এটা আমাদের জন্য আসলে যেন কেমন যেন একটা বিষয় হিসেবে দাঁড়িয়েছে। কারণ সত্যি কথা বলতে কি, আমরা এটা নিয়ে বহু আলোচনা করেছি। বিশ্বের কোনো জায়গায় হোস্ট কান্ট্রিকে পরীক্ষা দিয়ে আসতে হয় না, কারণ হোস্টকে একটা স্পেশাল প্রিভিলেজ দেওয়া হয়। এনিওয়ে, এটা ক্রিকেট বোর্ড তার দাবি দেওয়া আইসিসির সাথে নেগোসিয়েশনে এই জিনিসগুলি অ্যাচিভ করতে পারে নাই বলে আমি মনে করি। কারণ আমার জানা মতে পৃথিবীর কোনো জায়গার হোস্ট কান্ট্রি কম্পিটিশনের মধ্যে দিয়ে আসতে পারেনি, অর্থাৎ বাংলাদেশ এই খেলা থেকে একেবারে ছিটকে চলে যেতে পারে। কিন্তু আমরা গতকালের খেলায় যেটা আমরা বলতে পারি, আমি খুব জোরের সাথেই বলতে পারি যে আমরা 90% মূল খেলায় যাওয়ার অবস্থানে চলে গেছি, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা যাব, এবং ওখানে আমাদের প্লেয়াররা বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ অবস্থানে নিজেদের মেলে ধরতে পারবে। সামনে কিন্তু আমাদের কিন্তু হংকং এবং নেপালের সাথে কিন্তু দুটি ম্যাচ, সেই ম্যাচ নিয়ে আমি কথা বলবো। আমি একটু আলী হোসেন বাবুর কাছে যাচ্ছি। বাবু, আপনি কিন্তু 2011 বিশ্বকাপে কিন্তু টুর্নামেন্ট কমিটির ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবছর কিন্তু আমাদের কিন্তু সীমিত ওভারের খেলা, আমাদের সব আয়োজনটাকে সীমিত মনে হচ্ছিল আমাদের সবাই মিলে এই জিনিসটা। আসলে আপনি বিষয়টি কিভাবে দেখছেন? 2011 সালে আমি আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের টুর্নামেন্ট 2011 টুর্নামেন্ট হোস্ট টুর্নামেন্ট ডিরেক্টর ছিলাম। আমরা কিন্তু এই দায়িত্বটা নিয়েছিলাম প্রায় টুর্নামেন্ট শুরু 18 মাস আগে। সুতরাং একটা কাজ শুরু করতে গেলে একটু সময় নিয়ে কাজটা করতে হয়। আর আপনি যেটা বললেন যে টি-20 হোক আর 50 ওভার হোক, এতে কিছু আসে যায় না। যারা অর্গানাইজ করতে হবে পুরো জিনিসটা একই চিন্তা নিয়ে আপনাকে অর্গানাইজ করতে হবে, এবং এখানে কিন্তু আইসিসির প্রচুর গাইডলাইন দেওয়া থাকে এবং ওদের যথেষ্ট পরিমাণ মনিটরিং থাকে।
এখানে আমি জানি না, আমি যেহেতু ওনাদের সাথে সরাসরি এখন সম্পৃক্ত না, কি হচ্ছে সেটা আমি খুব ভালো জানি না। আপনি যদি বলে থাকেন যে একটু অগোছালো মনে হচ্ছে, এটা বাংলাদেশের ক্ষেত্রে যদি অগোছালো কিছু হয় এটা 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 মেনে নেওয়া যায় না, কারণ আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা কিন্তু আমরা 1998 সালে আমরা মিনি ওয়ার্ল্ড কাপ করেছি, তখন দেশে বন্যা হয়েছিল, সেখানে আমরা যে পারদর্শিতা দেখিয়েছি অর্গানাইজ করার ব্যাপারে আইসিসি কিন্তু আমরা প্রশংসিত হয়েছি সেখানে। পরবর্তীতে আমরা এখানে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ করেছি, এরপরে আমরা ওয়ার্ল্ড কাপ করেছি, এরপরে এখন যদি আমরা বলি যে অগোছালো, এটা বোধহয় মেনে নেওয়াটা আর ঠিক হবে না। আসলে আমি এর সাথে একটু অ্যাড করি, এই ধরনের খেলাধুলা অর্গানাইজার হিসাবে সীমিত সম্পদে বাংলাদেশ কিন্তু বিশ্বের দরবারে কিন্তু একটা সুনাম অর্জন করেছে। এটার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে প্রপার প্ল্যানিং এবং শেষ মুহূর্ত পর্যন্ত ডেডিকেটেড ইয়ং জেনারেশন, যারা অর্থের বিনিময়ে নয়, ভালোবাসার বিনিময়ে এই অর্গানাইজেশনগুলিকে এই অর্গানাইজ করার ব্যাপারে প্রচন্ড রকম শ্রম দিয়ে থাকে। এই অর্গানাইজ করাটাকে যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে কিন্তু আমরা সাকসেসফুলি সবকিছু করার ক্ষমতা রাখি। এবং সেগুলি কিন্তু ওই যে এতদিনের যে যতগুলি ঘটনা ঘটেছে, প্রত্যেকটা কিন্তু বিশ্বের দরবারে বাংলাদেশকে ভীষণভাবে উজ্জ্বল মুখ হিসাবে পরিচিত করেছে। আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের কাজের মান যে কাজ হচ্ছে সেটা নিয়ে কিন্তু বিভিন্ন সময় কিন্তু আমরা দেখেছি যে সেখানে কাজের অনেক ত্রুটি আছে। আপনি একজন স্থপতি হিসেবে বিষয়টিকে কিভাবে দেখছেন? না, এটা আমি প্রথমে একটু দুঃখের সাথে বলবো যে অ্যাকচুয়ালি আমাদের ক্রিকেট বোর্ড, ইলেকশন, বিপিএল এবং পাতানো খেলা এগুলি নিয়ে কিন্তু প্রচন্ড রকম ব্যস্ত ছিল। এবং আমি এখন মাঝে মাঝেই বলি যে আমাদের ক্রিকেট বোর্ড বোধহয় ওই অবস্থায় যাওয়ার চেষ্টা করছে যেটা সারজাতে হয়, অর্থাৎ আমরা খেলবো না, আমরা খেলা নিয়ে ব্যস্ত থাকবো, যাতে অর্থের সমাগম হয়, অর্থ লেনদেন হয়। আমার এটা অভিব্যক্তি, আমি মে বি কমপ্লিটলি রং। এখানে বড় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা এখন বর্তমানে আছেন, তারা এই মুহূর্তেও জানেন না তারা বৈধ কি অবৈধ। মানুষের ভিতরে যখন এই অবস্থানটি হয়, কারণ একটা বিশেষ সার্কামস্টেন্সে সুপ্রিম কোর্টের অর্ডারে ইলিগাল কনস্টিটিউশনের আন্ডার একটি ইলেকশন হয়েছে এবং ওখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তোমাদের বৈধতা নির্ভর করবে পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ের উপর, অর্থাৎ এটা একটা ফ্লোটিং। তো ফ্লোটিং হলে পারে তাদের পক্ষে মনোযোগ দিয়ে কাজ করা একেবারেই অসম্ভব, কারণ ডাইরেক্টর, প্রেসিডেন্ট কেউই জানেন না যে আগামীকাল সকাল পর্যন্ত উনি আছেন কি নাই। তো এইটা একটা, এই জিনিসটার সমাধান হওয়া উচিত ছিল। এই জিনিসটা করলে পরে তারা সবাই জানতো যে আমি আগামী 4 বছর 5 বছর আছি, আমাকে এইভাবে কাজ করতে হবে, এই প্ল্যানিং করতে হবে। এইখানে কিছু কিছু আনপ্ল্যান্ড ওয়েতে কাজ চলছে, যে কারণে আমরা এর আগে কিন্তু ক্রিকেট বোর্ডে এই ধরনের ঘটনা আমরা দেখি নাই। যে ডেকোরেশন গুলি চলছে 115 কোটি টাকা খরচ করে ঢাকা শহরের বিউটি সৌন্দর্য করার জন্য, বিয়ের অনুষ্ঠানে কিছুটা অস্থায়ী ডেকোরেশন হয়, কিন্তু সাথে সাথে কিন্তু স্থায়ী কতগুলি ডেকোরেশন হয়, যেরকম কোণের জন্য গয়না কিনা হয়, ছেলের জন্য বহু জিনিস কেনা, যেগুলো হলো স্থায়ী। বাংলাদেশে ওয়ার্ল্ড কাপের বেলাও এই একটি দুর্ঘটনা ঘটেছে, স্থায়ী কোনো কিছু করা হয় নাই, এবং এবারও একই ঘটনা ঘটছে। আমার কাছে সবসময় কষ্ট লাগে যে আমরা যে কোনো বিশেষ বৈশিষ্ট্যের কাজ যখন করি, অন্তত একটি ডাক টিকিট বের করে থাকি, এটাকেও স্থায়ী হিসাবে ধরা। এই যে 115 কোটি টাকায় কি আমরা একটা ছোট্ট মিউজিয়াম করতে পারতাম না? ক্রিকেট বোর্ডের ভিতরেই একটা সুন্দর মিউজিয়াম করতে পারতাম, যেখানে আমাদের ক্রিকেটের ধারাবাহিকতা কোথা থেকে এসেছে। আমরা যদি ইতিহাস নিয়ে চিন্তা করি, তাহলে ডাঙ্গুলি খেলা থেকে কিন্তু ক্রিকেটের সাথে আমরা সম্পৃক্ত করতে পারি, মানুষ কিভাবে এসছে, এই জিনিসগুলি কিন্তু আমরা করতে পারতাম। আরো একটা জিনিস বলছি, যে যদি জনগণের জন্য করতে চাই, আমি 10টা পাবলিক টয়লেট যদি করতাম টি20-র উপর বেস করে বা ওয়ার্ল্ড কাপের উপরে বেস করে, এগুলো কিন্তু মানুষের জীবনে এই ধরনের অনুষ্ঠানে। আমি আপনার কাছে আসবো, একটু বাবু ভাইয়ের কাছে যাচ্ছি। বাবু ভাই, আমরা দেখেছি যে 2011 সালে যেটা মানুষের মধ্যে একটা কিন্তু প্রাণ চাঞ্চল্যতা ছিল, কিন্তু এবছর কিন্তু আমরা কিন্তু সেটা কিন্তু ওইভাবে কিন্তু লক্ষ্য করছি না। হয় এটা আসলে কেন? এখানে একটা জিনিস কি, আমরা যখন ওয়ার্ল্ড কাপটা পেয়েছি তার আগে তো আমরা ওয়ার্ল্ড কাপ করি না, সেখানে কিন্তু আমরা রাজনৈতিক অস্থিরতা কিন্তু আমাদের একটা কারণ হতে পারে, আমার মনে হতে পারে। বাট তারপরে আমি বলি, দেখেন এই রাজনীতির ঊর্ধ্বেই কিন্তু আমাদের যখন ক্রিকেট খেলা হয় তখন কিন্তু কোনো রাজনীতি থাকে না এখানে। আপনি দেখবেন ক্রিকেট খেলাকে উদ্দেশ্য করে কিন্তু যখনই আমরা রিকোয়েস্ট করেছি বিভিন্ন পলিটিক্যাল অর্গানাইজেশনকে যে আমরা ক্রিকেট খেলবো, ওনারা কিন্তু আমাদের সাথে কোঅপারেট করেছেন অতীতে, আমার মনে হয় এখনো করছেন সবাই। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে, আমি একটু পুরোনো কথা বলি, আমরা যখন মিনি ওয়ার্ল্ড কাপ করি তখন একবার আমার মনে আছে দুটো ঘটনা আমি বলছি। একটা হচ্ছে যে খেলা শুরুর আগের দিন আমরা স্টেডিয়ামের বাইরে দিয়ে হাঁটছিলাম,
তখন যারা আইসিসির কর্মকর্তা ছিলেন ওরা দেখে বললো, দেখো স্টেডিয়ামের ভিতরে যাই করেছো, বাইরেটা বেশ নোংরা, এটা ঠিক করতে পারলাম না তোমরা। তখন আমার মনে আছে গাফফার ভাই আমাদের ফুটবলের যিনি ছিলেন, উনি তখন মেয়রের চার্জে ছিলেন, ওনার সাথে একটু যোগাযোগ করা হলো। আপনি বিশ্বাস করবেন না, 10টার মধ্যে উনি প্রায় 1000-3000 ওনার লোক পাঠিয়ে দিলেন এবং এক রাতের মধ্যে পুরোটা পরিষ্কার হয়ে গেল। এবং সকালবেলায় যখন ওনারা দেখে বললো যে এটা কিভাবে সম্ভব। এবং আপনি যে কথাটা বলছিলেন যে এমন আমাদের দাঁড়িয়ে গেছে আমাদের যোগ্যতাটা, যে আপনি 5-6 জন লোক কিন্তু একটা ট্রাই নেশন বা 2 নেশন টুর্নামেন্ট করে ফেলতে পারবে আমাদের। বাবু ভাই, আমরা এই কথা শুনবো, তার আগে আমাদের ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা যাব টাইম স্পোর্টস একটা ছোট্ট বিরতিতে। প্রাণবন্ত আলোচনায় ফিরে আসবো খুব শীঘ্রই, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশন খেলাধুলার বিশেষ আয়োজন টাইম স্পোর্টসের সাথে অত্যন্ত দুজন প্রিয় মানুষ যারা মুবাশশির হোসেন এবং বাবু ভাই। যেটা বলছিলাম যে আসলে আমরা অর্গানাইজার হিসেবে এবং আমাদের কিন্তু আমরা 2011 বিশ্বকাপ করে কিন্তু আমরা কিন্তু বিশ্বের কাছে কিন্তু সুনাম অর্জন করেছি, কিন্তু এই বছর কিন্তু আমাদের কিছু বিষয় আমাদের ল্যাকিংস আছে, তারপর আমরা মনে করছি সেটাকে আমরা কাটিয়ে উঠতে পারবো। ল্যাকিংসে কিসে আছে আমি জানি না, তবে শুনছি যে মাঝে মাঝে আপনাদের মাধ্যমে শুনি যে কিছু মিসম্যানেজমেন্ট হচ্ছে। এটা আসলে সমন্বয় দরকার। আমি আগেও বলেছি কয়েক জায়গায় যে এত বড় টুর্নামেন্টে আসলে সমন্বয়টা ঠিক মতো করাটাই হচ্ছে আসল জিনিস। এবং আপনি দেখবেন যে একটা টিম, এই যে টিমগুলি প্র্যাকটিস থেকে শুরু করে এদের যে প্র্যাকটিস মাঠের যে সুবিধাটা, খেলার দিনের সুবিধাটা, এগুলি সব কিন্তু একজন ব্যক্তির পক্ষে সম্ভব না। এটা কিন্তু একটা সিনক্রোনাইজ একটা এফোর্ট। এবং এই এফোর্টটাকে এটাকে কিন্তু আপনি যে ধরেন টুর্নামেন্ট ডাইরেক্টর এখন যিনি আছেন বা এই দায়িত্বে যারা আছেন তাদের কাছ থেকে মনিটর করা, প্রপার মনিটরিং হচ্ছে না বলেই আমার মনে হচ্ছে যে হয়তো কিছুটা মিসম্যানেজ হচ্ছে। আমার মনে হচ্ছে যেহেতু এটা আগেই নোটিস হয়েছে, এটা মনে হয় প্রতিপক্ষ সদয় দৃষ্টি দিবেন। আমি একটু মুবাশশির ভাই কাছে, মুবাশশির ভাই, বাংলাদেশে কিন্তু আমি বলছিলাম যে হংকং এবং নেপালের সাথে কিন্তু বাংলাদেশের আর দুটি ম্যাচ আছে, যেটা হচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তো সবকিছু মিলে কি ভাবছেন যে বাংলাদেশে কিন্তু আফগানিস্তানের সাথে কিন্তু শক্ত প্রতিপক্ষ ছিল, তাদের কিন্তু হারিয়েছে, আমাদের সামনে দুটি ম্যাচ আছে, কেমন হবে? আমার কাছে মনে হয় হংকং এবং নেপাল বাংলাদেশের জন্য খুব একটা প্রবলেম হবে বলে মনে হয় না। কারণ সামগ্রিকভাবে তাদের প্র্যাকটিস ম্যাচ এবং ইত্যাদি দেখে বাংলাদেশ এখানে জয়লাভ করবে, না জয়লাভ করার কোনো কারণ নাই এবং ভালো মার্জিনেই জয়লাভ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এবং বাংলাদেশ মূল খেলাতে চলে যাবে, এটা বাংলাদেশের জনগণ। মুবাশশির ভাই, আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশ কিন্তু যদি মূল পর্বে যেতে হয় তাহলে কিন্তু সামনে অন্তত দুটি ম্যাচই কিন্তু তাদেরকে জয়লাভ করার মানসিকতা থাকতে হবে। কারণ হচ্ছে যে আমরা দেখেছি গতকাল কিন্তু হংকং কিন্তু নেপাল কিন্তু হংকংকে কিন্তু 80 রানে বিরাট ডিফারেন্স। এক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ যদি কোনো ধরনের অঘটন ঘটে তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু টপ আপনার সুপার টেনে যেতে কিন্তু আপনার অনেক সমস্যা হবে। কারণ এই দুটা টিমকে হারাতে হবে। দুটা টিমকে হারানো আমার মনে হয় বাংলাদেশের জন্য খুব কঠিন কিছু হবে না। আর দুটা টিমকে যদি হারাতে না পারে তাহলে তাদের রান রেট ইত্যাদি অনেক কিছুর চিন্তা ভাবনা করতে হবে। তারপরে আমি মনে করি যে আমরা 90% এগিয়ে আছি। আমার এই 10% অ্যাচিভ করার জন্য দুটা টিমকে হারানো সম্ভব হবে। কারণ যতটুক আমরা সমগ্র খেলাধুলা দেখে, প্র্যাকটিস ম্যাচগুলি দেখে আমরা ফিল করেছি যে সবগুলি টিমের মধ্যে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টিম কিন্তু এই আফগানিস্তান ছিল। আচ্ছা, তো সেখানে যখন আমরা এরকম ভালোভাবে ফিরে এসেছি, আমরা এই দুটা টিমকে হারাতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস। যদি গত দিনের মতন আমাদের এই প্লেয়ারদের ভিতরে একতাবদ্ধ থাকে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ যদি থাকে এবং জেতার জন্য যদি তাদের আগ্রহ থাকে। এবং আরেকটা জিনিস যেটা কালকে আমরা আলাপ করছিলাম, এর আগে হারার পিছনে হয়তো একটি কারণ, মুশফিককে আমরা সবসময় 13 থেকে আরম্ভ করে সবসময় কিন্তু আমরা দেখেছি যে উইকেটের পিছনে। এই হারার সময় কিন্তু মুশফিক উইকেটের পিছনে ছিল না। আচ্ছা, ক্যাপ্টেন ওইখান থেকে যে দৃষ্টিতে সবসময় দেখতো আজকে 10-15 বছর ধরে, সেখানে কিন্তু একটা ব্যত্যয় ঘটেছিল। এবং আবার উইকেটের পিছনে যাওয়ার পরেই কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ, তার টিম অর্গানাইজ করা, বোলার ব্যাটসম্যানকে নিয়ে খেলা, তার অবস্থান, মাঠের অবস্থানগুলির সিদ্ধান্ত নেওয়া খুব সুন্দরভাবে সে করেছে। ইভেন আমি মনে করি টসে যেতে যে সিদ্ধান্তটি নিয়েছিল আমাদের তুলনায় সে অনেক বেশি ম্যাচিউর সিদ্ধান্ত নিয়েছিল। আমি আপনার কাছে আসবো, বাবু ভাইয়ের কাছে যাচ্ছি। বাবু ভাই, যেটা হচ্ছে যে বাংলাদেশের পিচ নিয়ে কিন্তু আপনি দীর্ঘ পিচের সাথে কিন্তু সম্পৃক্ততা আছেন এবং প্রত্যেকটা ভেন্যু সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে। কিন্তু চট্টগ্রামে কিন্তু আমাদের দুটি ম্যাচ কিন্তু আমি একটু বলি আপনাকে, পিচ সম্বন্ধে যেটা বলা হয় আইসিসি একটা গাইডলাইন আছে, একটা রিটেন গাইডলাইন আছে।
যে সেই গাইডলাইন অনুযায়ী উইকেট যদি হয়, আপনি দেখবেন ক্রিকেট খেলায় মানুষ কিন্তু রান দেখতে পছন্দ করে, মানুষ কিন্তু যে চায় যে ঠিক আছে একটা টিম 20 ওভারে 160-70 করলো বা 200 করলো, সেটাকে চেস করে কাছাকাছি গেল বা সেটাকে টপকে গেল, সেটাই কিন্তু চায় মানুষ। 70-80 রান অল আউট হয়ে গেল, আরেকজন চেস করতে পারলো না, এইটা কিন্তু চায় না আসলে। এবং আইসিসি চায় খেলাটাকে আরো আকর্ষণীয় করার জন্য, এবং সেই জন্য ওদের একটা গাইডলাইন দেওয়া আছে। হ্যাঁ, আপনি আপনার দেশের ইয়েতে সুযোগ নেওয়ার চেষ্টা করবেন, বাট সেই গাইডলাইনের আলোকেই কিন্তু বল আসতে হবে, একটু বাউন্স থাকতে হবে, সেই জিনিসটা এবং আমাদের আইসিসি কিন্তু ইয়ে আছে, একজন পিচ বিশেষজ্ঞ আছেন, উনি দেখে যান, উনি দেখে যান। আমি শুধু একটা বলি, আমি খেলাটার ডিটেলস বলবো না, কোনো একটা খেলায় আমাদেরকে করতে হয়েছিল উইকেট ওয়ার্ল্ড কাপের সময়, আমাদের মতো করে করার চেষ্টা করা হয়েছিল, একটু জোর করে হয়তো করানোর চেষ্টা করা হয়েছিল। সেই খেলা কিন্তু বাংলাদেশ কিন্তু বুমেরাং হয়েছে, সেটা আচ্ছা খুবই বাজে পারফরমেন্স ছিল বাংলাদেশের, সেটা আমি বলবো না কোন খেলাটা সেখানে। তবে আমি মনে করি যে আইসিসি যে গাইডলাইন অনুযায়ী যদি উইকেট হয়, আকর্ষণীয় খেলা হবে, এবং বাংলাদেশের মাটিতে বাংলাদেশ ভালোই খেলবে। মবস্বর ভাই যে কথাগুলি বলেছেন, আমাদের জন্য মনে হয় না যে নেপাল বা হংকং খুব একটা বড় সমস্যা হবে। বাংলাদেশ চিন্তা করে এখন অস্ট্রেলিয়াকে হারানো, পাকিস্তানকে হারানো, ইন্ডিয়াকে হারানো, আমরা নেপালকে হারানোর কথা, যদিও ক্রিকেটে কে হারবে কে জিতবে বিশ্ববারে খেলা বলা যায় না, তারপরে আমি মনে করি বাংলাদেশ এর আগের কোন একটা জায়গায় আমি বলেছি, বাংলাদেশ পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে পারেনি আগের আফগানিস্তান, কিন্তু এবার খেলেছে এবং দেখিয়ে দিয়েছে বাংলাদেশ। মুবাশশির ভাইয়ের সাথে একটু যোগ করতে যাচ্ছে, পূর্ণ শক্তি নিয়ে আর কি বাংলাদেশ। এক্স্যাক্টলি, কারণ আমরা যদি আগের খেলাগুলি দেখি, সেখানে যেরকম আমি খুব দুঃখ প্রকাশ করেছি যে সাকিবকে কেন বসানো হলো, যেখানে ফাঁসির আসামিকে প্যারোলে মুক্তি দেওয়া যায়। আমি সাকিবের পানিশমেন্টের বিরুদ্ধে কোনো কথা বলছি না, যে ইয়েস পানিশমেন্ট ইজ ওকে, কিন্তু দেশে যখন একটা প্রয়োজন হয় তখন কিন্তু আইনের মাধ্যমে তাকে ব্যবহার করা যেত। এই পানিশমেন্টটা তো আমরা ডেফার করতে পারতাম, যখন দেশে তার প্রয়োজন, দেশ এবং 16 কোটি মানুষের জন্য তার প্রয়োজন, তার অন্যায়টাকে আমরা মুলতবি রেখে তাকে ব্যবহার করে তাকে এর চেয়েও কঠিন শাস্তি দিতে পারতাম। এই সিদ্ধান্তগুলি যারা নেতৃস্থানীয় থাকেন তাদের নেওয়ার ব্যাপারে অনেক বেশি সজাগ হতে হয়, অনেক বেশি দেশকে নিয়ে চিন্তা করতে হয়, অনেক বেশি আইন কানুন নিয়ে চিন্তা করতে হয়। হিউম্যানিক্যালি কোনো কিছু করলে তার প্রতিফল কিন্তু সমগ্র দেশ এবং জাতির উপরে। আমি একটু আপনার সাথে আমি একটু ইয়ে করি, একটা আলোচনা, যেহেতু আলোচনাটা আমি আমার মতটা বলি, এটা এখানে হচ্ছে কি, সাকিব কিন্তু বিশ্বমানের একজন, মানে ওয়ার্ল্ডের 1 নম্বর 2 নম্বরের একজন, তারও কিন্তু দায়িত্ব আছে নিজেকে ঠিকমতো পরিচালনা করার। এখন বোর্ডকে এমন অবস্থায় দেওয়া উচিত না একজন ওই লেভেলের প্লেয়ারের, যে বোর্ড একটা সিদ্ধান্ত নিতে হয় একটা মেজর টুর্নামেন্টের আগে। হ্যাঁ, তারপরেও যে উনি যেটা বলেছেন, অবশ্যই বলেছেন, শাস্তিটা অন্যরকম হতে পারতো। বোর্ড হয়তো আমার কাছে মনে হয় সিদ্ধান্তটা নিয়েছে যে জাস্ট টু গিভ এ লেসন টু আদার্স, যে সাকিবেরও কিন্তু শাস্তি হতে পারে। বাট আমি ওভারঅল বলি যে শুধু যে সাকিবের কারণেই যে ওদিন হেরেছে তা না, আমার কাছে মনে হয় যে আমরা আফগানিস্তানকেও ক্রেডিট দিতে পারি যে ওরা ভালো খেলেছে। তবে আমার কাছে মনে হয়, যেটা আমি সবসময় আমার বিচারে যেটা মনে হচ্ছে, বাংলাদেশ পূর্ণ শক্তি দল ছিল না। সাকিবের 10টা ওভার খুব ম্যাটার করে আমাদের। আচ্ছা, এবং কালকেও দেখেছেন আপনি আমাদের কালকে সাকিব কিন্তু আফগানিস্তানের সাথে কিন্তু এর আগে যে আমরা ম্যাচটা হেরেছি সেখানে কিন্তু সাকিব ছিল না, কিন্তু গত সে নিজেকে আবার তুলে ধরেছে আবার সেখানে। মানে সাকিবের 10 ওভারের বোলিং কিন্তু আপনি বুঝতেই পারেন যে সাকিব বিশ্বমানের একজন খেলোয়াড়, বিশ্বমান না, বিশ্বের 1 নম্বর খেলোয়াড়। সুতরাং তার 10 ওভার কিন্তু যখন একটা ব্যাটসম্যান ব্যাটিং করে, ও কিন্তু সমীহ করে সাকিবকে, যে হয়তো একটা হাফ বলি বলো সাকিবকে হয়তো মারতে চাইবে না, সে সাকিব চিন্তা করে। যাই হোক, এটা কথা না যে আপনি শাস্তি কি হতে পারতো না হতে পারতো। বাবু আমি এইভাবেই বলি, আমাকে যখন জেলখানায় না হবে একভাবে না হবে, একটা দেশের প্রধানমন্ত্রীকে সেই অন্যায়ের জন্য জেলখানায় নেওয়ার সময় কিন্তু অন্যভাবে নেওয়া হয়। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। আমি যদি আমার দেশের পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ারকে সম্মান, তার অন্যায়কে আমি বিচার করব, তার পানিশমেন্ট দেব, কিন্তু তার সম্মানটাও আমি তাকে দেব। যেমন আমরা পলিটিক্যাল লিডারকে, রাজনৈতিক নেতা হিসাবে তাকে কিন্তু অনেক ছাড় দেওয়া হয় সাধারণ একজন ক্রিমিনালের বাইরে। আমি এই কথাটাই বারবার বোঝাতে চেয়েছি, আমি কখনোই বলি না যে সাকিবের পানিশমেন্ট হওয়া উচিত ছিল না। অবশ্যই পানিশমেন্ট হওয়া উচিত ছিল। যদি আমার পুরো টিমকে ডিসিপ্লিনে আনতে চাই, সেখানে ক্রিকেট বোর্ড হ্যাজ ডান দ্য রাইট থিং। বাট আমার খালি ছোট্ট বক্তব্য যে কোন সময় এটা হওয়া উচিত ছিল, বা এই পানিশমেন্টটার ধরন পরিবর্তন করা যেত কিনা, তার বড় প্রমাণ গতকালের খেলাতে কিন্তু প্রমাণ সাকিব কিন্তু তার এক্স্যাক্টলি দেখিয়ে দিয়েছে আসলে। ও যে কথাটা বললো সেটাও আরেকটা ব্যাপার। এখানে আরো কিছু ঘটনা ছিল, ক্যাপ্টেন্সি নিয়েছিল, সিলেকশন নিয়েছিল, এগুলি অনেক, তারপরে আঘাতপ্রাপ্ত অনেকগুলি ঘটনা ছিল। আমরা এখন এগুলি সমস্ত কিছু কাটিয়ে উঠেছি, এবং আমার দৃঢ় বিশ্বাস
16 কোটি বাঙালির অন্তরের যে খেলা, যেটা সার্বজনীন, যেখানে রাজনৈতিক দল মতভেদ কোনো কিছু নাই, সবাই বাংলাদেশের ক্রিকেটকে একভাবে চিন্তা করে। মুক্তিযুদ্ধের সময় যেরকম সব মানুষ এক কাতারে বঙ্গবন্ধু ডাকে, এক্স্যাক্টলি এই ক্রিকেট কিন্তু বাংলাদেশকে এখনো একতাবদ্ধ করে রেখেছে। আমি আপনার কাছে আসবো, বাবু ভাইয়ের কাছে যাচ্ছি। বাবু ভাই, আমাদের কিন্তু একটু স্বপ্নের বাণী শুনান যে আসলে বাংলাদেশের বর্তমান অবস্থা যেটা আছে, যে আসলে কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে গেছে আর কি, সব মিলে কেমন? একটা জিনিস কি, খেলা যখন মানুষ হারে এবং খেলা যখন জিতে, দুটোর কিন্তু কন্ডিশন পুরোই চেঞ্জ হয়ে যায়। কিন্তু আপনি দেখেন গতকালের আরেকটা জিনিস কি, খেলায় কিছু লাখেরও ব্যাপার আছে। কিন্তু কালকে দেখেন দুটো রান আউট হয়েছে, নাও তো হতে পারতো, হয়েছে বলেই তো 70-71 অল আউট হয়েছে ওরা, তাই না? তো আপনার একে তো সম্মিলিত একটা প্রয়াস দরকার, যেটা হচ্ছে এখন, এবং পুরো টিম খেলছে এখন। এবং আমার তো, আমি বললাম একটু আগে যে আমার মনে হয় যে বাংলাদেশ টিম আপনি নেপাল আর হংকংকে চিন্তা করার ইয়ে নাই। তবে খেলার মধ্যে তো টি-20 ম্যাচ অবশ্যই তাদেরকে প্রতিপক্ষ হিসেবে তাদেরকে সমীহ করতে হবে। তবে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ ভালোই খেলবে। বাবু ভাই এবং জনাব মুবাশশির ভাই, আসলে এতগুলো বিষয় নিয়ে কথা বলতে অনেক সময় পর্যন্ত সময় একেবারে বাধা, তবে কথা দিচ্ছি যে আপনার সময় পেলে আরো একদিন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি, অনুষ্ঠান সম্পর্কে এবং টি-20 বিশ্বকাপ সম্পর্কে যে কোনো মতামত এবং তথ্য আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা বিশ্ববাসীকে। আমাদেরকে ইমেল করতে পারেন এবং চিঠিও লিখতে পারেন timesportsbd@gmail.com। ফেসবুক, টুইটার, স্পিক কিন্তু আপনার জন্য খোলা আছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।